আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমেই উল্লেখ করতে চাই, রাজনীতি হচ্ছে রক্তপাতহীন মস্তিষ্কের যুদ্ধ। এই কথাটি আমরা জানি, কেউ কেউ হয়তো জানি না। বিপুল অংশ আছে যারা জানেন কিন্তু মানেন না। তারা মনে করেন রাজনীতি মস্তিষ্কের যুদ্ধের জায়গা থেকে বিশেষ অঙ্গের জল নিঃসৃত করে অন্যকে ভাসিয়ে দেওয়ার মধ্যে তারা সাফল্য খোঁজেন। এটি অত্যন্ত নিন্দিত এবং পরিত্যাজ্য কাজ, যেটি আমরা ইতিমধ্যে করে ফেলেছি, যা নিয়ে জনগণের মধ্যে দারুণ বিক্ষুব্ধতা আছে। গত কিছুদিনের কিছু ঘটনাক্রম জনগণকে নিদারুণ উদ্বিগ্ন করেছে। যারা রাজনীতিবিদ, তাদের অসহনশীল অসংলগ্ন কথাবার্তা এবং আচরণ, একই সাথে রাষ্ট্র পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, তাদের কারো কারো পারফরমেন্স এই ধরনের উদ্বেগের কারণ কিনা, এটি নিয়ে জনমনে বিপুল প্রশ্ন আছে। আমরা দেখেছি জনগণ, বিপুল সংখ্যক জনগণ বিনিদ্র রাত্রি যাপন করেছেন উদ্বেগে। তাদের উদ্বেগের কারণ হলো প্রফেসর ইউনূসের পদত্যাগের গুঞ্জন। তারা ভাবতে শুরু করেছেন, আতঙ্কিত হয়েছেন, তাহলে কি ফ্যাসিজম আবার ফিরে আসছে? রাষ্ট্র কি আবার কোনো খাতে পড়তে যাচ্ছে? অথবা আপা আবার পদার্পণ করছেন কিনা, এবং তার সেই হিংস্র সমর্থকরা আবার তাদের বিষাক্ত নখ দাঁত বের করে বাংলাদেশে পারফর্ম করবেন কিনা। এবং ইতিমধ্যে তার কিছু নমুনাও তারা দেখিয়েছেন। জামাত এবং বিএনপির নেতৃবৃন্দের বাড়িঘরে আক্রমণে তারা উদ্যত হয়েছেন বলে সংবাদ আমরা পেয়েছি। এই যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কে বা কারা? সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী না করতে পারলেও এ কথাটি খুব সহজেই বলা যায়, সরকারের অভ্যন্তরে একটি ক্ষুদ্র অংশ আছেন যারা প্রফেসর ইউনূসের ভাবমূর্তির থেকে তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন। এই তরুণ বন্ধুদের কেউ কেউ একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করছেন বলে জনগণের বেশ গুরুতর বিশ্বাসযোগ্য সন্দেহ আছে। এবং আমরা যেটি জানতে পেরেছি, প্রফেসর ইউনূস তাদেরকে ডেকে সতর্ক করেছেন। আমরা এই কাজটি যদি প্রফেসর ইউনূস আরও কঠোরভাবে করেন, তারা নিশ্চয়ই তার সরকারের ভাবমূর্তি এটি রক্ষিত হবে এবং সরকারের প্রতি মানুষের যে আস্থা সেটি অটুট থাকবে। একই সঙ্গে কিছু ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদরা কেউ কেউ এমনভাবে কথা বলেছেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যেটি সত্যি বলতে কি, বিশ্বাস করুন, জনগণ স্বাভাবিকভাবে নেয়নি, জনগণ এটি পছন্দ করেনি। আমাদের রাজনীতিবিদদের সমস্যা হলো কি, যে তারা সকালে ঘুম থেকে ওঠেন মানুষের কোলাহলে। এই মানুষের একটি বিপুল অংশ থাকে তার স্থাবক, যারা তার প্রশংসায় ভাসিয়ে দেন। তাই তিনি দিনটা শুরু করেন অন্য মানুষের প্রশংসা নিয়ে, তারপরে তিনি বের হন, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন কিংবা বক্তৃতা করেন, পারফর্ম করেন, তিনি সেখানেও প্রশংসিত হন। পরে বাড়ি ফিরে আসেন তিনি সন্তুষ্ট নিয়ে। বাড়ি ফিরেও দেখেন একদল লোক বলছে যে ভাই আজকে আপনি ফাটিয়ে দিলেন। এই যে ফাটিয়ে দিলেন গ্রুপ, এরাই আসলে আমাদের রাজনীতিবিদকে বিভ্রান্ত করেন কিংবা এক্সপ্লয়েটেড করেন। এটি আমরা অনেক সময় বুঝতে অক্ষম হয়ে যাই। আমরা মুখে বলি আমরা ভাসানীর আদর্শের অনুসারী, আমরা মুখে বলি আমরা শহীদ জিয়ার আদর্শের অনুসারী, যিনি হাট মাঠ ঘাট চষে বেড়িয়েছেন পায়ে হেঁটে। আবার অন্য কোনো নেতারও, যারা জনসম্পৃক্ত নেতা ছিলেন, তাদের কথাও বলি। কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে গ্লামারিং ব্যবস্থায় পৌঁছেছি, সেখানে এটির লেশমাত্র নাই। আমরা আমাদের রাজনীতিবিদরা চার দোকানে বসেন কিনা আমি নিশ্চিত নই, তারা বাজারে যান কিনা, নিজ হাতে বাজার করেন কিনা, তারা জনগণের সঙ্গে আড্ডা দেন কিনা, হয়তো তাদের সময় হয় না। কিন্তু রাজনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আপনি বাজারে গেলে, চায়ের দোকানে বসলে, মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মিশলে, ওই মুটে মজুর রিক্সাওয়ালা শ্রমিকের কথা শুনলে, আপনি বাংলাদেশের রাজনীতির মানুষের প্রত্যাশা বুঝতে আরও আপনার জন্য সহজ হবে। এই কাজটি নিয়মিত যদি আমাদের বড় রাজনীতিবিদরা করেন, আমরা মনে হয় আপনারা কথাবার্তায় যে অসংলগ্নতা প্রদর্শন করেন, অথবা মানুষের অপ্রিয় হওয়ার কাজ করেন, অথবা মানুষকে অসন্তুষ্ট করার যে ভূমিকা ইতিমধ্যেই কিছু কিছু রেখে ফেলেছেন, সেখান থেকে হয়তো আপনারা নিজেদেরকে নিবৃত্ত করতে পারবেন। প্রফেসর ইউনূসের পদত্যাগ নিয়ে যখন সারা দেশের মানুষ উদ্বিগ্ন, তখন কোনো রাজনীতিবিদের কথাবার্তা আচরণে এটি একটা সাধারণ বা ড্যাম কেয়ার মনোভাব মনে হয়েছে। এটি জনগণ পছন্দ করেনি, দুঃখিত, এটি জনগণ পছন্দ করেনি। কারণ বাংলাদেশে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার প্রধান হওয়ার জন্য বাংলাদেশে প্রফেসর ইউনূসের কোনো বিকল্প ছিল না, কোনো বিকল্প ছিল না। এটি সকলে মেনে নিয়েই আমরা তাকে দায়িত্ব নিতে অনুরোধ করেছি এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
আপনি লক্ষ্য করবেন আপনার নেত্রী বেগম খালেদা জিয়াকে, আপনি লক্ষ্য করবেন আপনার নেতা তারেক রহমানকে, আপনি লক্ষ্য করবেন আপনার নেতা আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের সম্পদ হলো জিয়াউর রহমানের সততা, দুর্নীতিমুক্ত জীবন, দেশপ্রেম। আমাদের সম্পদ হলো খালেদা জিয়ার আপোষহীন মনোভাব, দেশকে ভালোবাসা। আমাদের সম্পদ হলো, অনুপ্রেরণা হলো তারেক রহমান 5ই আগস্টের পরে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন। বিএনপির মধ্যে একমাত্র তারেক রহমানই যার প্রতি জনগণের আস্থা ক্রমাগত বাড়ছে। আর বাকি অনেক নেতৃবৃন্দ যারা আমাদের কাছে নমস্য, তাদের কারো কারো কথাবার্তা, আচরণে কিন্তু বাংলাদেশের মানুষের অসন্তুষ্টির বেশ কিছু কারণ আপনারা হয়ে গেছেন। সময় শেষ হয়ে গেছে আমি বলছি না, সময় নিশ্চয়ই আছে। আপনারা নিশ্চয়ই জনগণের মনোভাব বুঝে সেভাবে ভবিষ্যতে কাজ করবেন। সরকারের মধ্যে যে তরুণ বন্ধুরা আছেন, রাজনীতি করতে গেলে আপনারা নাহিদ ইসলামের পদাঙ্ক অনুসরণ করেন। সরকারের থেকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আরেকটি রাজনৈতিক দল যেটি নির্বাচনে ভালো করার মতো সবচেয়ে সম্ভাবনাময় দল, তাকে কন্টেস্ট করবেন, ক্ষমতার দম্ভে তাদের সঙ্গে প্রতিযোগিতা করবেন, তাদেরকে বিট করতে চাইবেন, এটি সঠিক আচরণ নয়। ইঞ্জিনিয়ার ইশাক একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে হয় এই দল সম্পৃক্ত উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, অথবা তাদেরকে এমন কোনো বন্ডে আসতে হবে যে তারা ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটি চমৎকার কথা বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি যদি কিছুদিন পরেই অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহণ করেন আর আপনি এখন যদি সরকারে থাকেন, নিশ্চয়ই সরকার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবে। প্রফেসর ইউনূসকে এক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলবো। যাদের সম্পর্কে যে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, দল সম্পৃক্ত আচরণের অভিযোগ, এই বিষয়গুলো আপনি প্রপারলি হ্যান্ডেল করবেন। অ্যাটলিস্ট যে উপদেষ্টাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে, সেই উপদেষ্টাকে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের জায়গা থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্ব দেবেন, কারণ তিনি সেখানে আর মানুষের আস্থার জায়গায় নেই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় ম্যানেজমেন্টে বেশ কিছু সংশোধন প্রয়োজন। উপদেষ্টাদের কাজের অনেকেই গতিহীন, তাদের কাজে গতি আনতে প্রয়োজনীয় পরিবর্তন যদি প্রয়োজন হয় সেটিও আপনি করতে পারেন। একই সঙ্গে আমি আমার দল সহ সকল রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, ধৈর্য হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় সম্পদ। আমরা নিশ্চয়ই জনগণের পালস বুঝে আচরণ করব। আর সরকারকে বলবো, ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চায়, এটি তো বিএনপির অন্যায্য দাবি না। রাজনৈতিক দল হিসাবে বিএনপি গত 16 বছর গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য লড়াই করছে। গণতান্ত্রিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ মূল সোপান হলো নির্বাচন। সেই নির্বাচনটি বিএনপি বা অন্য রাজনৈতিক দল চাইবেন, এটা খুব স্বাভাবিক। সেটিকে আপনারা কেন কন্টেস্ট করবেন? একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি দ্বৈত নাগরিক, তার পদত্যাগ ছিলেন রাজনৈতিক দল। পদত্যাগ চাওয়ার পরে তাকে কেন রাজনৈতিক দলের শীর্ষ নেতা তারেক রহমান সম্পর্কে মন্তব্য করতে হবে? তিনি তো একাডেমিশিয়ান, তিনি তো দায়িত্বে আছেন, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে নাই, বিশেষ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন। তিনি কেন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে কন্টেস্ট করবেন? এসব বিষয়েও সরকারকে সতর্ক হওয়ার প্রয়োজন। আমি আমার দলের নেতৃবৃন্দের প্রতি সর্বশেষ যে অনুরোধটি করে আজকে কথা শেষ করব, সেটি হচ্ছে এটা খুব বেশি রকম মনে রাখবেন। বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো দল বা কোনো নেতা উগ্র সাম্প্রদায়িক এবং আধিপত্যবাদের ধারক, ভারতের অনুকূলে কোনো কথা, কোনো বার্তা, কোনো ভূমিকা রাখেন, সেই দল, সেই নেতা জনগণের কাছে অপছন্দের পাত্র হবেন। এই বিষয়টি আমাদের দলের সকল নেতার মাথায় রাখা উচিত। ভারতকে মিনিমাম আনুকূল্য দিয়ে কোনো ভূমিকা রাখলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি দলকে ক্ষতিগ্রস্ত করবেন। বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। একই সঙ্গে আমি সতর্ক করতে চাই, বিগত ফ্যাসিস্ট যাকেই অপছন্দ হতো তাকেই মুক্তিযুদ্ধ বিরোধী এবং রাজাকার তকমা দিয়ে তাকে ড্যামেজ করার চেষ্টা করতেন। এখন বাংলাদেশে একটি প্রবণতা চলছে, যাকেই অপছন্দ হবে, অথবা ক্লিন ইমেজের লোক অথবা পপুলার লোক, তাকেই ভারতের দালাল আখ্যা দিয়ে তার ইমেজকে এবং তার দলকে ক্ষতিগ্রস্ত করার একটা প্রবণতাও সমাজে চলছে। এটিও পরিত্যাজ্য। এ করে আমরা কেউ লাভবান হব না, বরঞ্চ এই করে আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে সেই কমন শত্রু ভারত এবং তার বশঙ্গত, তার পুষ্ট রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেত্রী লাভবান হবেন। এই প্রবণতা থেকেও যেন আমরা বিরত থাকি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের, সেখানে বন্ধুত্ব হলে সমানে সমান, আনুগত্য নয়। এই জায়গাটি মাথায় রেখেই আমাদেরকে এগোতে হবে, এবং যদি আমরা এগোতে পারি আমরা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে সফল